আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর 4.1 যে পাঠটা ছিল সেই পাঠটা নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা 4.2 যে পাঠটা রয়েছে বীজগণিত রাশি এবং পদ নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো আগের ভিডিওতে যারা দেখেছো, আশা করি তোমরা বীজগণিত রাশিকে কীভাবে প্রকাশ করতে হয় সেই বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে বীজগণিত রাশি এবং পদ কাকে বলে সেটা আমরা পরবর্তীতে জানবো। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো চলো বেশি কথা না বলি, আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিই। ফার্স্টে দেখো তারা এখানে কি লিখেছে, 5x 3x প্লাস 2x প্লাস 3y 5x প্লাস 3y মাইনাস জেড 3b ইন্টু সি মাইনাস ওয়াই 5x ভাগ বা 5x ডিভিশন 2y প্লাস 9x মাইনাস ওয়াই ইত্যাদিতে একটি বীজগণিত রাশি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। সো এখানে কিন্তু অবশ্যই এটা মুখস্থ করে ফেলবা, এটা তোমাদের সংখ্যা হিসেবে পরীক্ষা থাকতে পারে যে বীজগণিতীয় রাশি কাকে বলে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে আমরা ওই রাশির পদ বলে থাকি। পদ কাকে বলে, যে কোন বীজগণিত পুরাটা কিন্তু একটা রাশি বলতে পারো। ঠিক আছে, একটা অংশ পুরো সংখ্যাটা যেটা থাকবে বা পুরা অংশ যেটা থাকবে পুরোটাকে আমরা একটা রাশি বলতে পারি, বীজগণিতীয় রাশি। বাট পদের ক্ষেত্রে যদি আমরা বলি, পদ হচ্ছে যোগ বা বিয়োগ দ্বারা সংযুক্ত যে অংশগুলো ছিল সেই অংশগুলোই হচ্ছে ওই রাশির পদ। যেমন 4x প্লাস 3y একটা রাশি, তাই না? রাশিটিতে কিন্তু আবার 4x ও 3y কিন্তু দুটি পদ রয়েছে। কারণ কি? কারণ এরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত রয়েছে। দেখো এখানে তারা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে। সো এই কারণে কিন্তু আমরা বলতে পারতেছি যে 4x একটা পদ, 3y একটা পদ। আবার 5x প্লাস 3y মাইনাস 5x প্লাস 3y ডিভিশন সি প্লাস 4b ইন্টু 2y রাশিটিতে এবার দেখো কি কয়টা পদ আছে। 5x একটা পদ হবে, 3y ডিভিশন সি একটা পদ হবে, কারণ ডিভিশন কিন্তু থাকলে আমরা পদ হিসেবে বিবেচনা করি না, আমাদের থাকতে হবে প্লাস অথবা মাইনাস। তারপর 4b ইন্টু 2y হচ্ছে একটা পদ। সো এখানে এই রাশিতে কিন্তু তিনটা পদ রয়েছে। দেখো এই যে এখানে 5x CY বাই 3y ডিভিশন সি 4b ইন্টু 2y তিনটি পদ আছে। 4x একটি একপদী, 4x কি একটা একপদী, 2x প্লাস 3y একটি দ্বিপদী এবং a মাইনাস 2b প্লাস c একটি ত্রিপদী। সো এখানে আসলে এখানে যেটা বলা হয়েছে যে একপদী, বহুপদী, একপদী, দ্বিপদী এবং ত্রিপদী আসলে বিষয়টা কি তো তোমাদেরকে বুঝিয়ে বলি। একটা রাশিতে, একটি বীজগণিত রাশিতে যদি জয়টা পদ থাকবে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে রাশিটা ততপদী। সো এখানে 4x এর ক্ষেত্রে একটা পদই ছিল, সে করে আমরা বলছিলাম একপদী। 2x প্লাস 3y এর ক্ষেত্রে দুইটা পদ ছিল, সে করে আমরা বলছিলাম যে দ্বিপদী। এবং a মাইনাস 2b প্লাস c প্লাস 4c এর ক্ষেত্রে তিনটা পদ ছিল, সে কারণে আমরা বলছিলাম যে এটা হচ্ছে ত্রিপদী রাশি। সো এরপরে এখানে একটা কাজ রয়েছে, দেখো বলা হয়েছে নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী তা আমাদেরকে লিখতে হবে। সো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা জাস্ট 2 সেকেন্ড একটু মাথাটা খেলিয়ে একটু দেখো, চিন্তা করো যেখানে কয়টা পদ রয়েছে, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো আশা করি তোমরা এটা চিন্তা করেছো। এখান থেকে এখন আমরা একটু দেখি যেখানে আসলে কয়টা পদ আছে। সো আমরা জানি যোগ বা বিয়োগ দ্বারা যুক্ত যদি কোনো একটা অংশ থাকে সেটাই আমরা একটা পদ হিসেবে কল্পনা করতে পারি। সো 3y ইন্টু বি, এরপর কিন্তু প্লাস রয়েছে, তাহলে 3a ইন্টু বি হবে একটা পদ। তারপর 8y কিন্তু একটা পদ হবে, কারণ এইটার এই পাশে কিন্তু প্লাস মাইনাস রয়েছে। এরপর 2x ডিভিশন 3c এটাও কিন্তু একটা পদ হবে, কারণ এর দুই পাশে কিন্তু একটা প্লাস মাইনাস চিহ্ন রয়েছে। প্লাস মাইনাস চিহ্ন বলতে এখানে আসলে আমি বলতে চাচ্ছি যে প্লাস কিংবা মাইনাস যে কোনো চিহ্ন থাকলেই হবে, একদম প্লাস মাইনাস থাকতে হবে একদম সেরকম কিছু না। তারপর 5z এর ক্ষেত্রে যদি খেয়াল করো, 5z এর ক্ষেত্রে আবার সামনে কিন্তু একটা প্লাস রয়েছে, তাহলে 5z হবে আরেকটা পদ, তাহলে এখানে কিন্তু 4টা পদ রয়েছে এবং আশা করি তোমরা কিন্তু এই পদগুলো লিখতে পারবা, তাই না? সো এগুলো তোমাদের কাছে কাজ রাখলাম, তোমরা এটা অবশ্যই খাতায় লিখবা যে পদগুলো আসলে কী কী। তারপর দেখো আমরা সহগের দিকে একটু খেয়াল করি। কোনো একপদী রাশিকে চলকের সাথে কোনো একপদী রাশিতে কোনো একপদী, দেখো এই যে কী বলা হয়েছে একপদী,
কোনো একপদী রাশিতে চলকের সাথে কিসের সাথে চলক চলক কাকে বলে তোমাদের মনে আছে এই যে এবিসি এক্স ওয়াই জেড পিকিউ আর এগুলো কিন্তু আমরা চলক বলে থাকি বা অক্ষরগুলোকে আমরা চলক বলে থাকি অর্থাৎ যেগুলো মান আমরা জানি না সেগুলোকে আমরা চলক বলে থাকি সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে যেমন দেখো 3x 5y 8xy 9a ইত্যাদি রাশিতে দেখো 3 যথাক্রমে 3x এর হচ্ছে 3 5y এর হচ্ছে 5 8xy এর হচ্ছে 8 9 এর হচ্ছে 9 যথাক্রমে এদের সহগ হবে ঠিক আছে একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ এক ধরা হয় যখন কোনো রাশির সাথে যদি আমাদের কোনো সংখ্যা দেখা না যায় তাহলেও কিন্তু তার সামনে একটা সহগ রয়েছে সেটা কি তার সহগ হচ্ছে এক ঠিক আছে তার সহগ হচ্ছে 1 ধরা হয় এটা আমরা কি জানি কোনো সংখ্যার সাথে এক গুণ করলেও যা না গুণ করলেও তাই সংখ্যাটাই থাকবে তার সাথে এক গুণের সাথে কোনো তার উপর ইমপ্যাক্ট ফেলবে না যেমন এবি এক্স ওয়াই একটি ইত্যাদি একপদী রাশি এবং প্রত্যেকটি সহগ এক কারণ এ ইকুয়াল 1a বা 1 গুণ এ এর মান কিন্তু আবার এ আসতেছে আবার এক্স ইকুয়াল 1 গুণ এক্স বা 1 গুণ এক্স মান কিন্তু একই আসবে এরপর যদি আমরা খেয়াল করি বলা হয়েছে যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে যেমন এক্স বিওয়াই এম জেড ইত্যাদি রাশিতে এক্স ইকুয়াল হচ্ছে এ গুণ এক্স বিওয়াই ইকুয়াল হচ্ছে বি গুণ ওয়াই এম জেড ইকুয়াল হচ্ছে এম গুণ জেড যেখানে এ বি এম কে যথাক্রমে এক্স ওয়াই জেড এর আক্ষরিক সহগ আমরা আগে শিখেছিলাম সাংখ্যিক সহগ এটা হচ্ছে আক্ষরিক সহগ বলা হয় আবার 3x প্লাস বিওয়াইয়ের ক্ষেত্রে রাশিটি এক্সের সহগ 3 এবং ওয়াইয়ের সহগ হচ্ছে বি সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার যদি তোমরা সহগ বুঝে থাকো তাহলে তোমরা এই উদাহরণ 3 যেটা রয়েছে সেটা তোমরা করবা করে জাস্ট এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা দেখো বলা হয়েছে এইট এক্সের সহগ কত হবে 8x সহগ হবে 8 তারপর এক্স ওয়াই সহগ হচ্ছে 7xy সহগ ছিল আমাদের 7 তারপর 3/2 ab এর সহগ হচ্ছে আমাদের 3/2 তারপর axy সহগ হচ্ছে 1 এরপর আমাদেরকে দেখো xy সহগ কী ছিল আমাদের এখানে মাইনাস xy যে ছিল তার মানে এটা অবশ্যই হবে -1 ঠিক আছে এরপর আমাদের কি বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করা আক্ষরিক সহগ মানে এক্স এর আগে যে অক্ষরটা রয়েছে সেই অক্ষরটাকে আমাদের সহগ হিসেবে বিবেচনা করে বের করতে হবে সো পাঁচটি রয়েছে বিএক্স এর সহগ হচ্ছে বি ঠিক আছে পিপিএক্স এর ক্ষেত্রে আমরা পিকিউ আমরা কি সহগ ধরতে পারি এম এক্স প্লাস সি এর ক্ষেত্রে আমরা ধরতে পারি এম হচ্ছে এটা সহগ কারণ সিটা কিন্তু আমরা ধরবো না কারণ আমরা কি জানি যে এক সংখ্যার সাথে তার যদি গুণক হিসেবে যুক্ত থাকে সেটাই হচ্ছে তার সহগ তাহলে সি কি এখানে এক্স এর গুণক হিসেবে যুক্ত আছে সি কিন্তু এখানে এক্স এর গুণক হিসেবে যুক্ত নাই সেই কারণে এক্স গুণক হিসেবে যুক্ত ছিল কে এম তাই আমরা এমকে সহগ ধরেছি আবার এক্স মাইনাস বি ওর বিজেড ক্ষেত্রে কেন দেখো বিজেডে কিন্তু এখানে কিন্তু এক্স নাই আমরা বিজেডটাকে মনে মনে ভুলে যাব ঠিক আছে মনে মনে আমরা এখান থেকে ভুলে যাব এরপর যে এক্স ছিল এক্সটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে এক্সের সহগ হবে এ এটাই হচ্ছে আমাদের উত্তর তারপরে আমরা যদি উদাহরণ 5 দিকে খেয়াল করি বলা হয়েছে একটি কলমের দাম x টাকা একটি খাতার দাম y টাকা অর্থাৎ আমরা কিন্তু খাতার দাম কিংবা কলমের দাম জানি না এবং একটি গড়ির দামও কিন্তু আমরা জানি না সেটা আমরা ধরে নিয়েছি 4 টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কী বোঝাচ্ছে দেখো 5x তার মানে কলমের দাম যদি x টাকা হয় তার মানে 5টা কলমের দাম তাই না এই যে 5টি কলমের দাম বোঝাচ্ছে আবার 7y মানে খাতার দাম যদি y টাকা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে 7y দ্বারা বোঝাচ্ছি আমরা 7টি খাতার দাম এবং একটি গড়ির দাম কিন্তু আমরা দেখেছিলাম z টাকা তাই না সো এরপরে দেখো 2x প্লাস 5y মানে আমরা কী বলতে পারি যে দুইটি কলমের দাম এবং 5টি খাতার দামের সমষ্টিকে আমরা বোঝাচ্ছি কারণ আমার দাম তো যেই যে ক্রয় মূল্য রয়েছে বা যেই টাকাতে আমরা কিনতে হবে কলম খাতা কিংবা গড়ি সেটা কিন্তু আমরা জানি না সেই কারণে আমরা সেটাকে কিন্তু চলক ধরে নিয়েছিলাম তাই না এরপরে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানে হচ্ছে যে একটি কলমের দাম একটি খাতার দাম এবং একটি গড়ির দামের সমষ্টিকে বোঝাচ্ছি আমরা তারপর রয়েছে 4x প্লাস 3z সো 4x প্লাস 3z থেকে আমরা কী বলতে পারি 4টি কলমের দাম এবং 3টি গড়ির দামের সমষ্টিকে আমরা বোঝাচ্ছি ঠিক আছে সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ সো এবার আমরা নেক্সট উদাহরণে চলে যাচ্ছি সো আমরা যদি নেক্সট উদাহরণে একটু খেয়াল করি নেক্সট উদাহরণটায় বলা হয়েছিল যে একটি গরুর দাম x টাকা এবং একটি খাসির দাম y টাকা হলে 4টি গরু এবং 6টি খাসির মোট দাম কত হবে একটু খেয়াল করো তো 4টি গরু তার মানে কি 4x আবার আমরা কি বলা হয়েছে 6টি খাসি তার মানে 6y তাহলে 4x প্লাস 6y টাকাই হবে আমাদের মোট দামটা কারণ প্লাস দিতে হবে কারণ আমাদেরকে মোট দাম বা সমষ্টিটা বের করতে হবে তারপর বলা হয়েছে
7টি গরু ও 5টি খাসির মোট দাম কত? 7টি গরু এবং 5টি খাসির মোট দাম কত? সো 7টি গরু এবং 5টি খাসির মোট দাম যদি আমরা বের করি তাহলে কি হবে? 7x প্লাস 5y, 7x প্লাস 5y, যে দেখো এখানে লেখা রয়েছে। সো এগুলো আশা করি তোমরা পারবা, নিজেরাই পারবা খুব সহজেই, কারণ তোমরা যদি আগের বেসিকগুলো যদি বুঝে থাকো তাহলে এগুলো আসলে তোমাদের কাছে একদম পানিবাদ, তোমরা খুব সহজেই এগুলো করতে পারবা। এরপরে কোয়েশ্চেনটা দেখে খেয়াল করো, উদাহরণটা বলা হয়েছে প্লাবন 6টি কলম 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। প্লাবনের মোট খরচ বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। সো প্লাবন থেকে কী করেছিল? 6টি কলম কিনেছিল, তাই না? সো একটি কলমের দাম x টাকা, তাহলে 6টি কলমের দাম হবে 6x টাকা। আবার একটি খাতার দাম যদি হয় y টাকা, তাহলে 3টি খাতার দাম হবে কি 3y টাকা। অতএব প্লাবনের মোট খরচটা বীজগণিত রাশিটা কি হবে? 6x প্লাস 3y, ঠিক আছে? এরপর বলা হয়েছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। সো প্লাবনের মোট খরচ কিন্তু আমি পেয়ে গিয়েছি, তাই না? সো এবার আমাদের কী করতে হবে? আমাদেরকে কিন্তু প্লাবনের মোট খরচের সাথে সাথে আমাদেরকে যে শ্রাবণ খরচটা করেছিল সেটা আমাদেরকে যোগ করতে হবে। সো দেখো শ্রাবণের ক্ষেত্রে একটি কলমের দাম ছিল x টাকা, শ্রাবণ কিন্তু মূলত 4টি কলম কিনেছিল, তাহলে তার 4টি কলমের দাম ছিল 4x টাকা। আবার একটি খাতা কিনেছিল y টাকায়, তাহলে 5টি খাতার দাম ছিল 5y টাকা। তবে শ্রাবণের মোট খরচে বীজগণিত রাশিটা হবে 4x প্লাস 5y। সো এবার আমরা যেটা করবো, এবার আমরা এই দুটাকে যোগ করে দিব। সো এই যে বীজগণিতের যোগটা, এটা হয়তো তোমরা পরে পাবা, বাট এখানে তারা একটু আগেই দিয়ে দিয়েছে। তবে সমস্যা নেই, আমরা এখানে বেসিকগুলো একটু আলোচনা করবো। সো এই যে দুটো সংখ্যা রয়েছে না, এই দুটো সংখ্যার যে চলকগুলো রয়েছে, দেখো এখানে যে 4x প্লাস 5y এবং 6x প্লাস 3y, এখানে কিন্তু আমাদের দুইটাই একটা x রয়েছে, একটা y রয়েছে, তাই না? এই যে এখানে একটা x রয়েছে এবং এখানে একটা x রয়েছে, আবার এখানে একটা y রয়েছে, আবার এখানে কিন্তু একটা y রয়েছে। সো এখানে তোমরা যেটা করবা, উপর নিচে সাজানো সংখ্যাটাকে সাজানোর ক্ষেত্রে খেয়াল করবা যে এক্সগুলো উপর নিচে একরকম একই সারিতে থাকবে এবং ওয়াইগুলো কিন্তু একই বরাবর থাকবে। এই যে দেখো এখানে তারা সাজিয়েছে যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তো সদৃশ পদ কাকে বলে সেটাও তোমরা পরবর্তীতে জানতে পারবে আশা করি। সো এই যে সাজানোর পরে আমরা যেটা করব, জাস্ট যোগ করে দিব এই তাদের সাংখ্যিক সহগ যেগুলো ছিল। এই যে 6x-এর সাংখ্যিক সহগ ছিল আমাদের 6 এবং 4x-এর সাংখ্যিক সহগ ছিল আমাদের 4। সো এই দুটোকে আমরা যোগ করে দেবো, যোগ করলে পাচ্ছি হচ্ছে 10। আর এক্সটা যেরকম ছিল এক্স শুধু নিচে এসে বসে যাবে, তার মানে 10x হবে। আবার 3y 5y ক্ষেত্রে আমরা 3 এবং 5কে যোগ করে পেলাম হচ্ছে আমরা 8 এবং ওয়াইটা বাই চলে আসবে, ঠিক আছে? মানে হচ্ছে 3টা ওয়াই এবং 5টা ওয়াই আমরা যোগ করলাম, তার মানে হবে কি 8টা ওয়াই, তাই না? তাহলে দুইজনের মোট খরচের পরিমাণ হবে 10x প্লাস 8y টাকা, ঠিক আছে? এরপর বলা হয়েছিল যদি x ইকুয়াল 15 টাকা হয়, মানে x ইকুয়াল 15 টাকা এবং y ইকুয়াল 25 টাকা হয়, তবে প্লাবন এবং শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে? সো ফার্স্টে আমরা তাদের কতটুকু খরচ হয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। সো x এর মানে 15 মানে কি, যে আমরা জানি যে কলমের দাম হচ্ছে 15 টাকা এবং y মানে 25 হচ্ছে যে একটা খাতার দাম হচ্ছে 25 টাকা। তাহলে আমরা এই যে দেখো এখানে কিন্তু পেয়েছিলাম আমরা প্লাবনের মোট খরচের দামটা পেয়েছিলাম এবং শ্রাবণের মোট খরচের দামটা আমরা পেয়েছিলাম। সো এই যে আমরা এখানে x এবং y লিখেছিলাম, এখানে জাস্ট আমরা x এর মান 15 বসিয়ে দিব এবং y এর মান 25 বসিয়ে দিব। দেখো এক্স ইকুয়াল 15 টাকা এবং ওয়াই ইকুয়াল যদি 25 টাকা হয়, প্লাবনের মোট খরচ হবে 6x প্লাস 3y। সো এখানে 6-এর সাথে এই যে ডট মানে কি আমাকে মনে আছে, ডট মানে কিন্তু গুণ চিহ্ন। সো এখানে 6 আর x কিন্তু গুণ হিসেবে রয়েছে, সেই কারণে আমরা x এর মান যখন বসিয়েছি 15, তখন কিন্তু আমরা এখানে একটা ডট চিহ্ন বা গুণ চিহ্ন দিয়েছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। যদি আমরা এখানে ডট চিহ্ন না দিতাম তাহলে কিন্তু সংখ্যাটা হয়ে যেত 615, তখন কিন্তু সেটাকে আর আমরা গুণ হিসেবে ধরতে পারতাম না। সো এখানে 6 গুণ 15 হিসেবে আমরা ধরতে পারছি এবং 3 গুণ 25 হিসেবে আমরা ধরতে পারছি। সো 3 গুণ 25 এবং 6 গুণ 15 যেটা রয়েছে সেটাকে যদি আমরা হিসাব করি, তাহলে 6-15 হচ্ছে 90 এবং 3-25 হচ্ছে 75। তারপর এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, গুণ করলে কী পাচ্ছি, যোগ করে পাচ্ছি হচ্ছে আমরা 165 টাকা। তাহলে প্লাবনের খরচটা হচ্ছে 165 টাকা। তারপর শ্রাবণের খরচ যদি আমরা একই পদ্ধতিতে বের করে ফেলি, তাহলে পাচ্ছি হচ্ছে 185 টাকা। বলা হয়েছিল প্লাবন এবং শ্রাবণের খরচের অনুপাতটা বের করতে হবে, তাহলে 165:185। তারপর এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 33:37, ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে একটা কাজ রয়েছে, কাজ 1 যেটা রয়েছে, সো এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে চ্যাপ্টারটা ছিল সেটা আমরা শেষ করে ফেলবো। সো চলো একটু আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিই। এটা গেলে হচ্ছে তোমাদের পৃষ্ঠা যে 79 পৃষ্ঠা যে একটা আমরা উদাহরণ পড়েছিলাম ভিডিওর শুরুর দিকে, সেটা হচ্ছিল যে একটা নিচে একটা রাশি ছিল, বলা হয়েছে রাশিটা কয়টা পদ রয়েছে এবং পদগুলো কী কী। সো এইটা তোমরা এখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিতে পারো চাইলে। এরপর বলা হয়েছে যে আমাদের কাজটা কোথায়,
এই যে কাজটা 82 পৃষ্ঠার কাজটা হচ্ছে এখানে। সো এখানে আসলে যেটা বলা হয়েছে ফার্স্টে রয়েছে সহগ নির্ণয়ের ক্ষেত্রে, আরেকটা তারপরে রয়েছে একটি খাতার দাম X টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম Z টাকা। সো এই যে দুইটা ম্যাথ যে রয়েছে, তিনটা ম্যাথ রয়েছে, তিনটা ম্যাথে তোমরা কিন্তু নিজেরা পারবা। কারণ আমরা যে এতক্ষণ বক করলাম, যে এত বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, যদি তোমরা সেগুলো বুঝে থাকো তাহলে কিন্তু এগুলো তোমরা পারবা। সো এগুলো তোমরা নিজেরা করবা, করে জাস্ট তোমরা নিজেদেরকে যাচাই করবা যে আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তাহলে কিন্তু তোমাদের পড়াটা সার্থক হবে। সো এখান থেকে তোমরা নিজেরা করবা, করে উত্তরগুলো একটু মিলিয়ে নিতে পারো। এখানে 1 নম্বরের উত্তরগুলো রয়েছে এখানে, এবং 2 নম্বরের এবং 3 নম্বর উত্তর কিন্তু এখানে রয়েছে। সো এগুলো তোমরা একটু চাইলে মিলিয়ে নিতে পারো। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।